ভাই তোকে ছাড়া আমি কেমন করে থাকবো? আহির কিছু বলার আগে সালমানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আহিরও আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখেও পানি জমে উঠল। সে এক হাতে সালমানের পিঠ চাপড়ে বলল। মনে করে ভিডিও কল করবে, আর আমি বললে এসে পড়বে। সালমান হালকা হাসল, কিন্তু কণ্ঠে সেই আবেগের রেশ এখনো রয়ে গেছে। তুইও আহির, তুইও চলে আসবি আমার কাছে, ঠিক আছে? আহির মাথা নাড়িয়ে বলল। ঠিক আছে, পাগল। সালমান আর ইরিনা গাড়িতে উঠে চলে গেল। ঈশান এগিয়ে দিতে তাদের সাথেই গেল। আহির নুহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল। এবার আমি আসি, দোয়া করবেন যেন চাকরিটা আমি পেয়ে যাই। নুহা হাসতে হাসতে বলল। আপনি অদ্ভুত মানুষ জানেন তো। নিজের অফিস থাকতে চাকরি খুঁজছেন আপনি। যাক, যান ভালো করে ইন্টারভিউ দিন। আর আমাকেও অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নুহা দুপুরের দিকে বাসায় ফিরে তাড়াহুড়ো করে সোজা আফিয়া বেগমের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল আফিয়া বেগম চেয়ারে বসে আছেন। চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে তিনি বললেন। কিরে দাদুমণি, অফিস থেকে ফিরেই পোশাক না বদলে একদম এখানে চলে এলি, কিছু বলবি? নুহা দ্রুত এগিয়ে এসে তার পাশে বসে বলল। তোমার কাছ থেকে একটা বিষয় জানার ছিল। আফিয়া বেগম কৌতূহলী হয়ে বললেন। কি জানতে চাস বল। নুহা একটু থেমে নিয়ে সরাসরি প্রশ্ন করল। আব্বু আর আঙ্কেলের মধ্যে ঝামেলা হয়েছিল কিসের জন্য? যে ঝামেলার জন্য আব্বুকে বাড়ি ছাড়তে হয়েছিল, এই ঝামেলাটা কি খুব গুরুতর ছিল? আফিয়া বেগমের মুখে হাসি ম্লান হয়ে গেল। তার চোখে মুখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতির ছায়া নেমে এলো। হঠাৎ এসব জানতে চাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? নুহা দৃঢ় কণ্ঠে বলল। দাদুমণি প্লিজ বলো না। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন, যেন মনে মনে তোলপাড় হচ্ছিল। এক মুহূর্তের জন্য ভাবলেন এতদিনের চেপে রাখা সত্যটা বলা উচিত হবে কিনা। তবে শেষ পর্যন্ত মুখ খুললেন। তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম। শহরে আসার অনেক আগের কথা। আমাদের পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল মতিউর রহমানের। তিনি তোদের দাদুর খুব কাছের বন্ধু ছিলেন, প্রায় পরিবারের মতোই। একদিন তার ঘরে আরেকটি কন্যা সন্তান এলো, ছোট্ট আফিরা। সেই সময় তোদের দাদু সিদ্ধান্ত নিয়েছিলেন ভবিষ্যতে তার বড় ছেলে রৌফের সঙ্গে আরিফার বিয়ে দেবেন। আফিয়া বেগম কিছুটা থেমে স্মৃতির গভীরে হারিয়ে গেলেন। তারপর আবার কথা শুরু করলেন। এরপর কেটে গেছে অনেক বছর। আমরা শহরে চলে এলাম, কিন্তু গ্রামের সঙ্গে যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন করিনি। মাঝে মধ্যে যাওয়া আসা হতো। পুরনো সম্পর্কগুলো ঠিক আগের মতোই জোড়া লেগে থাকতো। একদিন হঠাৎ খবর এলো মতিউর রহমান খুব অসুস্থ। আমরা সবাই মিলে ছুটে গেলাম গ্রামে, কিন্তু ততক্ষণে সব শেষ। তিনি আর আমাদের মাঝে নেই। তার বড় দুই মেয়ে আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তাই বন্ধুর দেওয়া কথা রাখতে তোদের দাদু তখনই আরিফাকে বৌমা করে শহরে নিয়ে এলেন। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে টানাপোড়েন শুরু হলো। যদিও ওদের সম্পর্ক কখনো খুব একটা মধুর ছিল না, তবু সেই সময়ে দ্বন্দ্ব যেন আগের সব মান অভিমানকে ছাড়িয়ে গেল। আফিয়া বেগম মুখে কিছু বলার আগেই থেমে গেলেন, যেন সেই দুঃসহ স্মৃতির ভারে একটু নিঃস্বতি অনুভব করছিলেন। নুহা চুপ করে রইল, কিছুটা মর্মাহত হয়ে। বিরোধ ক্রমেই তীব্র হতে লাগলো। এক সময় কথার লড়াই উত্তাল হয়ে উঠল, আর শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হয়। তোর বাবা ফায়েজ ছোট ভাই হয়েও বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিল। এটি তোদের দাদু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। রাগে অভিমানে তিনি ফায়েজকে শুধু বকাঝকা করলেন না, সেদিনই রাগের মাথায় ছেলেকে আঘাতও করেছিলেন। কষ্ট আর অভিমানের ভার সইতে না পেরে ফায়েজ সেই রাতেই আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেল, এক অজানা ভবিষ্যতের দিকে, এক অনিশ্চিত জীবনের পথে। তারপর তোর মায়ের মুখে শুনেছিলাম ফায়েজ নাকি তোর নানুর অফিসে চাকরি করত। পরে তোর নানু নিজ তার একমাত্র মেয়েকে ফায়েজের সাথে বিয়ে দিয়ে তার সমস্ত ব্যবসার দায়িত্ব ফায়েজ ও তোর মাকে দিয়েছিলেন। কিন্তু দাদুমণি, আব্বু আর আঙ্কেলের সম্পর্ক এত খারাপ ছিল কেন? আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তার চোখের কোণে একরাশ অশ্রু জমে গেল। একটু পরে ধীরে ধীরে চোখের জল মুছে এক নিঃশ্বাসে বললেন। এটা ছিল আমার জন্য, বলতে পারিস আমিই দায়ী। আমার প্রথম বিয়ে হয়েছিল তোদের দাদুর বড় ভাইয়ের সাথে। মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল।
প্রথম দিকে অনেক সুখী ছিলাম। বছর না ঘুরতেই খবর পেলাম আমি মা হতে চলেছি। রূপও হলো আমাদের প্রথম সন্তান। কিন্তু সেই সুখের দিন খুব দীর্ঘস্থায়ী হলো না। একদিন দুর্ঘটনায় রূপের বাবা মারা যান। তখন রূপের বয়স ছিল মাত্র 4 বছর। এর কয়েক মাস পরেই পরিবারের সবাই মিলেই ঠিক করলেন রূপের বাবা ছোট ভাই মানে তোর দাদুর সাথে আমার বিয়ে দেবেন। আমি সে সময় একদম রাজি ছিলাম না, কেননা আমি রূপকে নিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু সবাই বলল এই সমাজ একা একা একটা মেয়ের জন্য খুবই কঠিন। পুরুষের ছায়া ছাড়া এক জীবনে বাঁচা সম্ভব নয়। আর তাদের মনে হলো আমার বয়স অল্প, সেদিন না হোক একদিন না একদিন তো বিয়ে করাই উচিত। আমাকে আবার বিয়ে করতেই হবে। তাছাড়া যদি সেটা তোর দাদু হয় তাহলে আমার ছেলে রূপও তার নিজের বাড়িতে থাকতে পারবে। সবাই তার আপনজন হবে। তার চাচাকে আব্বা বলবে। নিজের ভাইয়ের ছেলেকে তোদের দাদু যে চোখে দেখবেন, বাইরে কেউ কি কখনোই রূপকে সেই দৃষ্টিতে দেখতে পারবে? মানুষের নানা কথা শুনে অবশেষে ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। রূপের ভবিষ্যতের কথা ভেবেই তোর দাদুর সাথে বিয়ে করি। তারপর ফায়েজ হলো। রূপই ফায়েজকে কেন যেন কখনোই মেনে নিতে পারল না। সে ফায়েজকে কখনোই পছন্দ করতো না। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রূপই আর তোর আব্বার মধ্যে সম্পর্কটা সবসময় খারাপ ছিল। দাদুমণি শান্ত হও। আমি দুঃখিত, তোমার পুরনো স্মৃতি মনে করিয়ে কষ্ট দিলাম আমি। আফিয়া বেগম মৃদু হেসে বললেন, না রে সোনা, এসব আমার মনে সব সময় থাকে, নতুন কিছু না। তুই তো সবই শুনলি। এবার বলতো হঠাৎ এসব কেন জানতে চাইছিস? কিছু হয়েছে? নুহা একটু থেমে থেকে বলল, না, তেমন কিছু না। আমি শুধু আংশিক কিছু ঘটনা শুনেছি, তাই পুরোটা জানতে চাইলাম। তোমার বড় ছেলে আগাগোড়া এমন একজন মানুষ, তাই না? আচ্ছা, আমি যাই, ফ্রেশ হয়ে নিই। তুমি থাকো, আর কাঁদবে না কিন্তু। আফিয়া বেগম একটু হেসে বললেন। ঠিক আছে। আহির বিকেলের দিকে ফিরল। নুহা ফিরেছে, তবে সেটা আহির জানত না। হঠাৎ বাইরে হাওয়ার গতি বাড়ল, যেন ঝড়ের পূর্বাভাস। আকাশেও কালো হয়ে উঠল, যেন প্রকৃতি তার অশুভ সংকেত দিচ্ছে। আহির তাড়াহুড়ো করে জানালা বন্ধ করতে গিয়ে দেখল বাগানে নুহা বসে আছে। চারপাশের শূন্যতায় যেন হারিয়ে গেছে। কোনো কিছুই তার চোখে পড়ছে না, যেন এক গভীর চিন্তায় ডুবে আছে। আহির লক্ষ্য করল নুহা আজ আগের মতো নেই। প্রতিদিন তো খরগোশদের সঙ্গে খেলে, বিড়ালের সঙ্গে হাসি খুশিতে সময় কাটায়, কিন্তু আজ যেন কোথাও কিছুটা ভিন্ন। নুহার মন খারাপ হলে বাগানে যায়, তবে আজকে যেন বিষয়টা শুধু মন খারাপ নয়। আহির দ্রুত নিচে নেমে বাগানে চলে গেল। আহির ধীরে ধীরে নুহার কাছে এসে বসে বলল, নোহা, কোনো সমস্যা? আপনি এমনভাবে এখানে বসে আছেন কেন? এত কি ভাবছেন আমাকে নিয়ে? নুহা চমকে ওঠে, কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। তেমন কিছু না। আপনি কখন এলেন? আহির হালকা হাসি দিয়ে বলল, বাড়ির ভিতরে চলুন। আকাশের অবস্থা দেখেছেন? এখনও বৃষ্টি আসবে, ভিজে যাবেন। আমাকে নিয়ে এত ভাবার কি আছে? নুহা একটু রুক্ষ গলায় বলল। আমি মোটেও আপনাকে নিয়ে ভাবছি না। আহির হাঁটতে হাঁটতে বলল। হ্যাঁ জানি, আজ চলুন এখন। নুহা পেছন থেকে ডাকল। আহির। আহির পেছনে ঘুরে ঠান্ডা গলায় বলল, আপনার কি উত্তর রেডি? এত ভাবার কি আছে? ছোট্ট একটা বিষয়, আপনি ইশারা দিলেই তো আমি বুঝতে পারি। নুহা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা প্রশ্ন ছিল। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? কতদিন ধরে? ইরিনা বলছিল আপনি ইতালিতে সবসময় বলতেন আমার বউ আছে। আহির কিছুক্ষণ নীরব থেকে তার ঠোঁটের এক মৃদু হাসি ফুটে উঠল, তারপর শান্ত গলায় বলল, দেখুন, আমি বিশ্বাস করতাম যেভাবেই হোক না কেন আমি বিবাহিত, তাই বউয়ের প্রতি লয়াল ছিলাম। বউ যে আপনি, এটা জানতাম না। তাই সত্যি কথা তখন হয়তো বা আপনাকে ভালোবাসতাম না। এখন বাসেন নাকি? তখনই আকাশ তার সমস্ত অশ্রু ধরণীতে ঢেলে দিল। বৃষ্টির ধারা যেন জীবনের সব ক্লান্তি, সব দুঃখ একসাথে আকাশ থেকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে। আহির দ্রুত বলল, দেখুন, বৃষ্টি চলে এসছে, তাড়াতাড়ি চলুন। কিন্তু নুহা তখন স্থির। মাটিতে আস্তে করে শুয়ে পড়ল সে, যেন কিছু না কিছু খুঁজে পাওয়ার জন্য। মনকে ভিজিয়ে দিতে চায়, জীবনের যত জটিলতা কষ্ট সব বৃষ্টির পানির সঙ্গে ভাসিয়ে দিতে চায়। এই বর্ষায় যেন নিজেকে ধুয়ে ফেলতে চায়।
আহিরও কিছু না বলে সেখানেই থেমে গেল। এক মুহূর্তে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি তাদের দুজনকেই সিক্ত করে দিল। আহির ধীরে ধীরে নুহার পাশে শুয়ে পড়ল, যেন মুহূর্তটির গভীরতা নিঃশব্দে বুকে ধারণ করতে চাইছে। নুহার চোখ দুটি তখনও বন্ধ, যেন সে কোনো অজানা অপরিচিত জগতে হারিয়ে গেছে। বাতাসের মৃদু শ্বাসে তার শরীরটা যেন অল্প স্বল্প নড়ে উঠছিল। আর আহির যে এতটা কাছে এসেছে নুহা তা বুঝতেই পারেনি। আহির ধীরে ধীরে নুহার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নুহা, আপনার কি কিছুই বলেন নেই? কণ্ঠটা কানে পৌঁছতেই যেন নুহার পুরো শরীরে এক শিহরণ ছড়িয়ে পড়ল, এক অদ্ভুত তীব্র অনুভূতি যা তার হৃদয়ের গহীন ভেতরে ডুব দিয়ে আরও গভীর হয়ে উঠল। আহিরের উপস্থিতি টের পেতেই যেন এক রহস্যময় ছায়া তার প্রতিটি রন্ধে প্রবাহিত হতে শুরু করল। নুহা ধীরে ধীরে চোখটা হলো। এক মুহূর্তের জন্য তার চোখে পড়ল আহিরের মুখ ঠিক তার সামনে। বৃষ্টির পানিতে আহিরের ভেজা চুল আর সেগুলো থেকে ঝরতে থাকা পানি নুহার মুখে পড়তেই শুরু করলো, যেন তার নিজেরই অনুভূতি ফুটে উঠছে নুহার শরীরের প্রতিটি রেখায়। আহিরের চোখ দুটি গভীরভাবে তাকিয়ে আছে, যেন সময় থেমে গেছে। পরক্ষীণ স্থির তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক তীব্রতা, একটি চাহনি যে চাহনি নুহাকে যেন এক মুহূর্তে নিঃস্ব করে দিল। সে চোখ যেন পৃথিবীটাকে অসার মনে হলো। নুহা এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিল, কিন্তু হৃদয়ের গভীরে ওই বিপুল ঝড় তোলা চাহনি তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। আহির মুখে একটা ছোট্ট হাসি খেলে গেল। নুহার মুখের ভেজা চুলগুলো মসলির আঙুলে সরিয়ে দিল, যেন তার স্পর্শই এক স্নিগ্ধ শীতলতা এনে দিল। আহিরের স্পর্শে যেন নুহার শরীরে আগুনের মতো উত্তাপ ছড়িয়ে পড়ল, এক অনুভূতি যা তার শিরায় শিরায় হৃৎপিণ্ডের গভীরে এক অজানা স্রোত প্রবাহিত করতে শুরু করল। আহির তার এক হাত নুহার গালের এক পাশে রাখল, আলতো চাপ দিয়ে তার মুখটা ধীরে ধীরে নিজের দিকে ঘুরিয়ে নিল। নুহা আহিরের দিকে তাকালো। নুহার মুখের প্রতিটি রেখায় বৃষ্টির পানির ফোঁটা থমকে দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটি যেন তীর তীর করে কাঁপছে, আর সারা শরীর যেন অবশ হয়ে আসছে, যেন এক অদৃশ্য শক্তি তাকে এক জায়গায় স্থির করে রেখেছে। আহিরের দৃষ্টি গভীর, এক মুগ্ধ চাহনি, তার চোখে একটি অজানা অনুরাগের দীপ্তি, যেন বৃষ্টির সাথে সেতারের কোনো মৃদু সুর মিলেছে, যা এক অদ্ভুত মাধুরী তৈরি করেছে। ধীরে ধীরে আহির তার মুখটা নুহার দিকে এগিয়ে নিতে লাগলো। দুজনের মধ্যে দূরত্ব এখন খুবই সামান্য। এখন আর এক চুল এদিক ওদিক হলেই যেন দুজনের ঠোঁটের মিলন নিশ্চিত। এমন এক মুহূর্তে নুহা নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। তার মনে হলো এই পৃথিবী যেন এক দারুণ আবেগে আটকে গেছে, আর তার বুকের ভেতর এক নতুন পৃথিবীর জন্ম হচ্ছে। আহিরের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল, যেন বহুদিনের অশ্রুত আনন্দ তার ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে। তার ঠোঁট থেকে একটা কথা বেরিয়ে আসলো, নুহা, আজকে সময় থাকতে বলবেন না? কথাটা কানে যেতেই নুহার শরীর এক নিমিষে শিহরিত হয়ে উঠল। মনে হলো তার চারপাশে সমস্ত কিছু থমকে গেছে, সময় যেন হঠাৎ স্থবির হয়ে গেছে। বুকের ভেতর কোথাও এক অদৃশ্য ঝড় বইতে শুরু করলো। আর ঠিক তখনই আচমকা আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসল। আহির ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল, এক হাতে ভিজে ঘাস আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল। কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে রইল, যেন তার আচরণের অর্থ খুঁজে বের করতে চাইছে। কিন্তু তারপরই ঠোঁটের কোণে খেলল এক অদ্ভুত হাসি, বিস্ময়ের, মুগ্ধতার আর খানিকটা উপভোগের। ইশারাটা খারাপ ছিল না। আহিরের ঠোঁটে হাসির রেখা। নুহা কোনো উত্তর দিল না। হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে দৌড় দিল সামনের দিকে। পায়ের নিচে ভিজে ঘাসের কোমল পরশ, বাতাসে মিশে থাকা বৃষ্টির স্নিগ্ধ গন্ধ আর বুকের ভেতর এক অনির্বচনীয় উত্তেজনা, সব মিলিয়ে যেন এক উন্মুক্ত মুক্তির স্পর্শ পেল সে। আহির প্রথমে কিছুটা অবাক হলো, কিন্তু পরক্ষণেই হাসিতে ফেটে পড়ল। তারপর চিত হয়ে শুয়ে পড়ল ভেজা ঘাসের উপর, দুহাত মাথার পেছনে রেখে তাকিয়ে রইল অসীম আকাশের দিকে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ ছুঁয়ে নামছিল, শীতল পরশ বয়ে নিয়ে যাচ্ছিল ভেতরের সমস্ত জড়তা। আজ আর কোনো বাঁধন নয়, আজ সে বৃষ্টির কাছে নিজেকে সমর্পণ করবে, ভিজবে, খুব ভীষণভাবে ভিজবে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে মৃদু সুর তুলেছে।
অনেকক্ষণ ভিজে থাকার ক্লান্তি আহিরের শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝেই কাঁপুনি দিচ্ছে তার শরীর। রাত বাড়তেই হালকা ব্যথা শুরু হয়েছে, যেন শরীর জানান দিচ্ছে জ্বর আসছে তার কাছে। তবুও ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেই আছে। বিকেলের সেই মুহূর্তের কথা মনে পড়লে মনে হয় ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে। নুহার অভিব্যক্তি আর আচমকা উঠে দৌড় দেয়া, ভিজে ঘাসে তার পদচিহ্ন ফেলে চলে যাওয়া, সব মিলিয়ে যেন এক অনির্বচনীয় রোমাঞ্চের অনুভূতি। অন্যদিকে নুহা বিকেলের পর থেকে আর একবারও আহিরের সামনে যায়নি। সে জানে সুযোগ পেলেই আহির তাকে খোঁচাবে, একরকম দুষ্টুমি করবে। অথচ আহিরকে নিয়ে তার কোনো সমস্যা নেই কোনো বিরক্তি। তবুও কেন যেন মনের মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছে। বিকেলে সেই মুহূর্তের কথা মনে পড়লে কোথাও একটা দোটানার অনুভূতি জন্ম নিচ্ছে বারবার। কিছুক্ষণ নিশির সাথে সময় কাটিয়ে শেষ পর্যন্ত নুহা আফিয়া বেগমের ঘরে গিয়ে বসে রইল। বোধহয় নিজের সঙ্গে একা থাকতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগও মিলল না। কি রে দাদুমণি, এখানে বসে আছিস কেন? রাত তো অনেক হলো, ঘরে যাবি না? নুহা চমকে উঠে দাদির দিকে তাকালো। আর কিছুক্ষণ থাকি। হাইরের সাথে ঝগড়া করেছিস? না, তেমন কিছু না। তাহলে ঘরে যা, না হলে এখানে ঘুমিয়ে পড়বি, আর পরে আবার দাদু ভাইকেই কোলে করে নিতে হবে। দাদির কথায় নুহার ভ্রু কুঁচকে গেল। লজ্জা লাগলেও পরক্ষণেই মনে হলো সে কেন লজ্জা পাবে। ও কি বলেছে যে তাকে কোলে করে নিয়ে যেতে হবে? তর্ক করে কোনো লাভ নেই। দাদির সাথে এসব কথায় না জড়ানোই ভালো। অগত্যা উঠে দাঁড়ালো নুহা। এখানে থাকাটা সুবিধার মনে হচ্ছে না। কে জানে দাদি আর কি বলে বসবে। তার থেকে ঘরে যাওয়া ভালো। গোমরা মুখে ঘরে যাবে, তারপর চুপচাপ শুয়ে পড়বে। এ কাজে সে বেশ ভালোই পারে। ঘরে ঢুকতেই মনে হলো বুকের ভেতরে চাপা অস্বস্তিটা একটু কমে এসেছে। এতক্ষণ যা ভেবেছিল তার কিছুই হলো না। আহির কোনো দুষ্টুমি করল না, কোনো প্রশ্ন করল না। সে চুপচাপ সোফায় ঘুমিয়ে আছে। নুহা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর কিছু না বলেই ধীর পায়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু যতই চোখ বুজে থাকার চেষ্টা করুক, তার দৃষ্টি বারবার আহিরের দিকেই চলে যাচ্ছে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনের কোণে কোথাও একটা অচেনা অনুভূতি বারবার জানান দিয়েছে, আচ্ছা সে কেন আর 5টা মেয়ের মতো স্বামীকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে না? তার জীবন তো এতটাও জটিল নয়। আর যেখানে স্বামী লোকটা আহিরের বাড়ির লোকের সাথে যেমনই সম্পর্ক থাকুক, আহির যে সম্পূর্ণ আলাদা তা তো অস্বীকার করার উপায় নেই। কেমন এক অদ্ভুত শক্তিতে আহির যেন তাকে বাধ্য করেছে অনুভব করতে। একটা শীতল অথচ মধুর অনুভূতি যা ধীরে ধীরে তার হৃদয়ে জায়গা করে নিচ্ছে। সে কি সত্যি আহিরের প্রতি দুর্বল হয়ে পড়েছে, নাকি এই অনুভূতির নাম কিছু অন্যরকম? বাইরের বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে, অথচ নুহার মনের ভেতর এক অদৃশ্য ঝড় এখনো থামেনি। রফমির চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। সারাদিনের ক্লান্তি যেন তার চোখে মুখে ভেসে উঠেছে। তবুও সামনে রাখা ফাইলগুলো উল্টে পাল্টে দেখছিলেন মনোযোগ দিয়ে। অফিসের গম্ভীর নীরবতা ঘিরেছিল পুরো ঘরটাকে। কেবল দেয়াল ঘড়ির টিক টিক শব্দটুকু শোনা যাচ্ছিল স্পষ্ট। ঠিক তখনই দরজার সামনে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আসতে পারি? রোপমির মুখ তুলে তাকালেন। নুহা দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো অতিরঞ্জিত অভিব্যক্তি নেই, বরং এক ধরনের নির্লিপ্ত দৃঢ়তা খেলা করছে চোখে মুখে। একটা হালকা হাসি এনে বললেন, আরে নুহা, এসো। তুমি অফিসে এসেছো? নিশিরা কি চলে গেছে? নুহা নিঃসংকোচে এগিয়ে এলো, চোখে স্বাভাবিক গাম্ভীর্য। তার গলায় কোনো আবেগের ঝলক নেই, বরং শব্দগুলো যেন একের পর এক পরিকল্পিতভাবে ছুড়ে দেয়া। না, ওরা এখনো বাড়িতেই আছে। আমি আপনার সঙ্গে জরুরি একটা বিষয়ে কথা বলতে এসেছি। রোপমির ভ্রু কুঁচকালেন। সামান্য কৌতূহল ফুটে উঠল তার দৃষ্টিতে। নুহা হাতের ফাইল খুলে কয়েকটি কাগজ বের করলো এবং নির্দ্বিধায় তার সামনে এগিয়ে দিল। এগুলো কিছু লেনদেনের পেপার, যেগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এখানে বেশ কিছু খরচের উল্লেখ আছে, কিন্তু সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। রোপমির ফাইল হাতে নিলেন, কিন্তু পড়ার আগ্রহ দেখালেন না। তার চোখ গভীর হয়ে এলো, কণ্ঠস্বর ভারী হয়ে গেল। তুমি কি বলতে চাচ্ছ নুহা? তুমি কি আমাকে দোষারোপ করছো? আমি সত্যি বলছি আঙ্কেল, গত 6 বছরে আমাদের কোম্পানি থেকে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে গেছে। অথচ তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি, বরং কিছু অস্পষ্ট অবাস্তব কারণ দেখিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা আমি মেনে নিতে পারছি না। রোপমির দীর্ঘশ্বাস ফেললেন, চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল, কণ্ঠে চাপা ধমকের সুর। দেখো নুহা,
তুমি এখনও এসব বিষয়ে পুরোপুরি অভিজ্ঞত নও, তাই হয়তো তোমার মনে এমন হচ্ছে। তাছাড়া এই কোম্পানিকে আমি একা চালিয়েছি, শেহনাজও তো আমার পাশে ছিল। তুমি কি মনে করো আমরা দুজন মিলে তোমার বাবাকে ঠকাবো? ভুলে যেও না, ফাজ আমার ভাই ছিল। নুহার ঠোঁটের কোণে একটুখানি বিদ্রুপের হাসি ফুটে উঠল। হ্যাঁ, ঠকাতে পারেন, কারণ আপনি তো কখনো আমার আব্বুকে নিজের ভাই ভাবেননি, তাই না? আব্বুর সাথে আপনার সম্পর্ক বরাবরই খারাপ ছিল। রুকমিরের মুখে স্পষ্ট অস্বস্তি খেলে গেল এক মুহূর্তের জন্য, যেন কথা হারিয়ে ফেলল তিনি। নুহা ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো, তার কণ্ঠ আরো তীব্র, আরো তীক্ষ্ণ। ফুপি আমায় বললেন আপনি আব্বুকে বরাবরই অপছন্দ করেছেন। আরো অনেক কিছু বলেছেন, যা শুনলে হয়তো আপনার পক্ষে হজম করা কঠিন হয়ে যাবে। রুকমির এবার রাগ সামলে নিলেন, কিন্তু তার চোখের গভীরে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। শেহনাজ কি বলেছে? ফুপি যা বলেছেন তা আপনি নিজেও জানেন। আমি শুধু আপনাকে জানিয়ে গেলাম, আগামী 3 দিনের মধ্যে কোম্পানির সব লেনদেনের হিসাব পরিষ্কার চাই। সমস্ত অর্থের হিসাব বুঝিয়ে দিন, অন্যথায় আমি ভুলে যাব আপনি আমার কে হন। রুকমির আর কিছু বললেন না, তার মুখে দ্বিধার ছায়া, চোখের গভীরে সন্দেহ আর সংশয়ের ঝড়। যেন বুঝে উঠতে পারছিলেন না এই মেয়ে কতদূর যেতে পারে। নুহা দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল শেহনাজ মিরের অফিস রুমের দিকে, কিন্তু হঠাৎই পা থমকে গেল। সামনের দরজার কাছেই দাঁড়িয়ে থাকা আহিরকে দেখল সে। এক মুহূর্তের জন্য দেরি না করে আহির দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। নুহার কপালে ভাঁজ পড়ল। আহির, এখানে এখানে কি করছেন? আমার সাথে দেখা করতে তো আসেন না, তো রৌফ মীরের কাছে এসেছেন সে। তাহলে শেহনাজ মীরের সঙ্গে কি দরকার তার? মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে লাগলো। নুহা নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেল। হৃস্পন্দন মুহূর্তেই যেন দ্বিগুণ হয়ে গেছে। দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি, তাই ভেতর থেকে ভেসে আসা কথাগুলো স্পষ্ট কানে এলো। শেহনাজ মেয়ের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বিস্ময়ের ছাপ তার কপালের ভাঁজে আরও স্পষ্ট হয়ে ফুটে উঠল। আরে আহির, তুই এখানে? আহির কোনো ভূমিকা না করে সোজা সাপটা বলল, গলায় চেপে থাকা ক্ষোভ স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনার সঙ্গে জরুরি কথা আছে, আমি জানতে চাই আপনি এসব কেন করছেন? শেহনাজ মীর ভ্রুকুচকে তাকালেন, কণ্ঠে অনভিজ্ঞতার ছায়া টেনে বললেন, তুই ঠিক কি বলতে চাচ্ছিস আহির? আমি কিছুই বুঝতে পারছি না। আহির এবার এক ধাপ এগিয়ে এলো, চোখে দৃঢ়তা, স্বরে প্রচণ্ড রকমের ক্ষোভ। কাল সকালে আপনি নোহাকে যা যা বলেছিলেন ভুলবশত আমি সব শুনেছি। আমি জানতে চাই কেন আপনি চাইছেন নোহা আর আব্বুর মধ্যে দূরত্ব বাড়ুক? কেন তাকে উস্কে দিচ্ছেন? কেন তাকে আব্বুর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন? শেহনাজ মীরের মুখমণ্ডল এবার কঠিন হয়ে উঠল, ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, আহির, মুখ সামলে কথা বলো। আমি নুহাকে উস্কেছি? আমি শুধু সত্যটা বলেছি। আমি কেন তাকে তার বাবার বিরুদ্ধে দাঁড় করাতে চাইবো? আচ্ছা, আপনি যদি সত্যিই শুধু সত্যটা বলে থাকেন তাহলে আমি একটা সত্যি বলি। সেদিন রাতে আমাকে মারার জন্য যে গুন্ডাদের পাঠিয়েছিলেন সেটাও তো সত্যি, তাই না? শেহনাজ মীর এবার চোখ শুরু করে তাকালেন, দৃষ্টিতে কঠিন শীতলতা খেলে গেল। আহির, এসব কি আবোল তাবোল বলছিস? আমি তোকে মারতে চাইবো? ঘর জুড়ে মুহূর্তের জন্য পিনপত নীরবতা নেমে এলো। আহির এবার আর হাসল না, বরং এক ধাপ এগিয়ে এলো। তার চোখে ছিল অভিমান আর অবিশ্বাসের তীব্র মিশ্রণ, যেন সে সত্যির মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষটির অন্তর পর্যন্ত দেখতে পাচ্ছিল। আহির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, অস্বীকার করে লাভ নেই ফুপি, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, সেদিন যখন ওরা আমাকে আক্রমণ করেছিল তখন মূল গুন্ডাটার ফোন আমি নিয়ে এসেছিলাম। ওখানে আপনার নম্বর থেকে এক রাতে 25টা মিস কল ছিল। ভাবতে পারিনি আপনি আপনি এতটা নিচে নামতে পারেন। শেহনাজ মীর এবার মুখ শক্ত করে ফেললেন, ঠোঁট চেপে ধরলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। আহিরের কণ্ঠ ভারী হয়ে উঠল, এক অসম্ভব যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে গেল তার কণ্ঠস্বর। আপনার মতো একজন যাকে আমি নিজের আব্বু আম্মুর থেকে উপরে জায়গা দিয়েছি, আমি আপনাকে বিশ্বাস করে সেদিন আপনার কথায় ঘর ছেড়েছি। ভেবেছি আপনি আমার ভালো চান। আব্বু আমাকে না বলছিলেও আপনি আমাকে বলছেন। সে আপনি আমাকে এতটা ঘৃণা করতে শুরু করলেন যে শেষমেশ আমাকে মারার পরিকল্পনা করলেন। কেন ফুপি, আমি আপনার কি ক্ষতি করেছে? দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা নুহার শরীর হিম হয়ে এলো। শেহনাজ ফুপি, তার মানে আহিরকে বিদেশে পাঠানোর জন্য সাহায্য করেছিল শেহনাজ মীর, আর উনি কিনা আহিরকে প্রাণে মারতেও চেয়েছিলেন।
এক অজানা ভয়, এক অদ্ভুত শূন্যতা এসে ঘিরে ধরল নোহাকে। মাথার ভেতর যেন শব্দের গুঞ্জন চলছে, কিন্তু কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছে না। ভেতরে শেহনাজ মীর আর আহিরের কথোপকথন এখনও চলছে, কিন্তু তার চারপাশে বাস্তবতা যেন ধোঁয়াশার মতো ঘোলাটে হয়ে আসছে। ঠিক তখনই পেছন থেকে এক গলা ভেসে এলো। ম্যাডাম, আপনি এখানে এইভাবে? নুহা চমকে ঠাকালো। অফিসের এক স্টাফ তার সামনে দাঁড়িয়ে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে সামান্য হাসলো, যেন কিছুই হয়নি। এদিক দিয়েই যাচ্ছিলাম। হালকা স্বরে বলেই দ্রুত পা বাড়ালো। অফিস করিডোর ধরে হাঁটতে হাঁটতে নুহার মনে হচ্ছিল তার চারপাশের সব কিছুই যেন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। শেহনাজ মীর, যাকে সে এতদিন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ ভেবেছিল, তার মনে এতটা বিষ ছিল। এই ভাই বোন আসলে কে কি করতে চাইছে নুহা কিছুই বুঝছিল না। অন্যদিকে শেহনাজ মীরের সামনে দাঁড়িয়ে আহিরের মুখ থমথমে। শেহনাজ মীর ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলেন। তার মুখে কঠিন অভিব্যক্তি, চোখে দাউ দাউ করে জ্বলছে পুরনো ক্ষোভের আগুন। তুই যখন সব জেনে গিয়েছিস, তাহলে আর লুকোচুরি করবো না আহির। হ্যাঁ, আমি তোকে ঘৃণা করি, শুধু তোকে না, তোর বাবাকেও। তোর মনে হচ্ছে আমি বিনা কারণে ঘৃণা করি? তাহলে শোন, জীবনে আমি একবার ভালোবেসেছিলাম জানিস, কিন্তু তোর বাবার জন্যই আমাকে সেই মানুষটাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হলো। তারপর সেই সংসারও টিকলো না। যখন ঈশানের বয়স মাত্র 4, তখন আমি একা হয়ে গেলাম। শেহনাজ মীরের কণ্ঠে চাপা এক দীর্ঘশ্বাস, দৃষ্টিতে কষ্টের ছায়া। আর তারপর বাবার যা সম্পত্তি ছিল সব তোর বাবা নিজের দখলে নিয়ে নিল। একটা দিনের জন্য বলল না, নাও, এ তোমারও অধিকার। আমি সারা জীবন তোদের বাড়িতে আশ্রিতা হয়ে থেকে গেলাম। আমার নিজের কোনো জায়গাই ছিল না, আমার সন্তানের জন্যও কিছু রইল না। আহির হতবাক হয়ে তাকিয়ে রইল। শেহনাজ মীরের এই অপ্রকাশিত ক্ষোভ, এই শিকড় গেঁথে থাকা অভিমান সে আগে কখনো বুঝতে পারেনি। শেহনাজ মীর এবার আরও কঠিন হয়ে উঠলেন। তার চোখ দুটো দাউ দাউ করে জ্বলতে লাগলো। আজ যখন তুই দেশে ফিরেছিস, ভাইজান তোকে কোম্পানিতে বসাতে উঠে পড়ে লেগেছেন, কিন্তু ঈশানের কথা তো একবারও বলেন না কেন? তোর বাবার ছেলে বলেই সব তোর, আর আমার ছেলে, ওর কোনো অধিকার নেই। আমি শুধু আমার ছেলেকে প্রাপ্য অধিকার দিতে চেয়েছি। আহির ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আপনি বরাবরই আমাকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই না? আমি ফিরে আসার পরও আপনি একবারের জন্য খুশি হলেন না, বরং আরও রাগান্বিত হলেন। কেন ফুপি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর কেন এত রাগ? শেহনাজ মীর এবার ক্লান্ত দৃষ্টিতে তাকালেন। তার কণ্ঠে বিষাদ আর চাপা ক্ষোভের মিশ্রণ। আমি তোর কোনো ক্ষতি চাইনি আহির, আমি তোকে সরিয়ে দিতে চাইনি, বরং একটা সুন্দর ভবিষ্যতের জন্যই পাঠিয়েছিলাম বিদেশে। কিন্তু তুই কেন ফিরে এলি? কেন ফিরে এসে সব কিছু ওলটপালট করছিস? কয়েক বছর আগে যখন ফায়েজ ভাই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আব্বার রাগে ক্ষোভে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু তোর বেলায় তা হলো না, কারণ তুই রফ ভাই ছেলে, তাই সব মাফ। অথচ ফায়েজ ভাই কী দোষ করেছিল? সে তো তোর বাবার জন্যই ঘর ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু তোর বাবা তখন কিছুই করেনি, উল্টো আব্বাকে উস্কে দিয়েছিল যেন ফায়েজ ভাইকে পুরোপুরি এই পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেহনাজ মীরের ঠোঁটে তীক্ষ্ণ এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কণ্ঠ যেন বিষে জর্জরিত, তার প্রতিটি শব্দে প্রতিশোধের দহন। আমি কি করব বলতো? এত বছর ধরে আমি যে অপেক্ষা করেছি, যে পরিকল্পনা এঁটেছি, তাই এত সহজে তোকে নষ্ট হতে দিব? যতক্ষণ তুই থাকবি ততক্ষণ ঈশান কোম্পানির চেয়ার ছুঁতেও পারবে না। আর এখন তো আরেক ঝামেলা এসে হাজির হয়েছে, তোর বউ। ওকে সাবধান করে দিস, বেশি ওড়াউড়ি না করার ভালো। আমি আবারও বলছি, তোর আব্বু কিন্তু একদমই সাধু মানুষ নয়। আহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার শৈশবের যতটুকু স্মৃতি মনে পড়ে, তাতে বাবাকে সে কখনো অন্যায় করতে দেখেনি, বরং তিনি ছিলেন শান্ত স্থির একজন মানুষ, তার বন্ধু। অথচ আজ তার সামনে বাবার প্রতিটি ভিন্ন রূপ তুলে ধরেছেন শেহনাজ মীর। গলা শক্ত করে আহির বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আমার বাবা খুব বড় কোনো অন্যায় করেছেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে তিনি সবকিছু ইচ্ছা করেই করেছিলেন, নাকি আব্বু কোনো না কোনোভাবে ঘটনার শিকার হয়েছিলেন? শেহনাজ মীরের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তুই কি বলতে চাইছিস? যে তোর বাবা নির্দোষ? সব দোষ তাহলে আমার? তুই যা,
তুই যা, সবাইকে বল, যা ইচ্ছে তাই কর, যা ইচ্ছে তাই বল, আমি পরোয়া করি না। আমি এমন কিছু করব না, কিন্তু আপনি ভবিষ্যতে আর কোনো অন্যায় করার সাহস দেখাবেন না। তখন কিন্তু আমি ভুলে যাব আপনি কে। আর হ্যাঁ, নোহর কাছে আমার আব্বুর নামে আরেকটি বাজে কথা বলার চেষ্টা করবেন না। ওনার মন বিষিয়ে দেওয়ার যে চেষ্টা করেছেন তার ফল ভালো হবে না। কথা শেষ করেই আহির দরজা খুলে বেরিয়ে গেল। শেহনাজ মির এক মুহূর্ত স্থির রইলেন, তারপর তাচ্ছিলের হাসি হাসলেন, ধীর গভীর তীব্র। সেই হাসির মধ্যে জমে থাকা ছিল বছরের পর বছর ধরে পুষে রাখা ক্ষোভ। নিজের মনে ফিস ফিস করে বললেন,